হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পরবর্তী ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কেদারনাথ পৌঁছে গেছি। এই ভিডিওতে তোমরা দেখবে মহাদেব কেদারনাথের পুজো দেয়া আরও আনুষঙ্গিক অনেক কিছু তোমরা জানতে পারবে। পরদিন সকালে আমরা একটু সকালে উঠে পড়েছিলাম আর কেদারনাথ মহাদেবের পুজো দেব বলে মন্দিরের দিকে রওনা দিয়েছিলাম। বন্ধুরা, তোমাদের তাহলে হেলিপ্যাডটা একটু দেখাই। হেলিপ্যাডটা মন্দিরের একদম কাছেই আর স্বর্গারোহণী জিএনভিএন ক্যাম্পের একদম সামনে। দেখো বন্ধুরা, হেলিকপ্টার এসে লোকজনকে নামিয়ে আবার ফিরে যাচ্ছে। শ্রী কেদারনাথ ধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা উপলব্ধ এবং শুধুমাত্র আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বুক করা যেতে পারে। এই হেলিকপ্টার কোম্পানিগুলি একই দিনে কেদারনাথ ধামে এবং সেখান থেকে রাউন্ড ট্রিপ যাত্রার জন্য ৫,৪৯৫ থেকে ৭,৭৪০ টাকার মধ্যে চার্জ করে। অনলাইন এই হেলিকপ্টারের টিকিট পাবেন। তীর্থযাত্রীরা চাইলে একমুখী টিকিটও বুক করতে পারেন, অর্থাৎ একদিকের টিকিটও তারা বুক করতে পারেন। আর হেলিকপ্টার বুকিং করার সময় সমস্ত ইনফরমেশন আপনারা helijatra.irctc.co.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা এখন মন্দিরে পুজো দিতে যাব। মন্দির খুলে গেছে। মন্দির খোলে ভোর 4টে থেকে। ভক্তদের দর্শনের সময় হচ্ছে ভোর 5টা থেকে রাত 9টা। মন্দিরের সামনেই অনেকগুলো পুজোর দোকান আছে, আমরা সেখান থেকেই পুজো কিনে নেব। আর সেখানে তোমরা চাইলে তোমাদের ব্যাগ, জুতো এসব রেখে দিতে পারো। তার কারণ কেদারনাথ মন্দিরের ভিতরে ব্যাগ বা জুতো নিয়ে প্রবেশ নিষিদ্ধ। সকালবেলার ওয়েদার মোটামুটি পরিষ্কারই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দিরের সামনে আমরা এসে গেছি। আকাশ খুব সুন্দর পরিষ্কার। তাহলে চলো বন্ধুরা, অলরেডি লাইন সেখানে লেগে গেছে পুজোর জন্য, আমাদেরও লাইন দিতে হবে। তাহলে তাড়াতাড়ি পা চালিয়ে একটু মন্দিরের দিকে যাওয়া যাক। আর তোমরাও এই নৈসর্গিক সুন্দর শোভা পাহাড়ের দেখে নাও যে কেদারনাথকে কি সুন্দর লাগছে, কি সুন্দর তার চারিদিকের পরিবেশ, আর পাহাড়গুলোকে কত সুন্দর দেখতে লাগছে। কেদারনাথের আশেপাশে বহু হোটেল আর পূজার ডালার দোকান আছে, আর প্রচুর খাবারের দোকানও আছে। এখান থেকে তোমরা ব্রেকফাস্টও করে নিতে পারো। এই দেখো আশেপাশে প্রচুর ডালাল দোকান আছে, ওখানে বিভিন্ন রেঞ্জের পুজো আছে। সেখান থেকে তোমরা পুজো কিনে নিয়ে পুজো সেখানে দিতে পারো। মহাদেবের মাথায় জল ঢালার জন্য পুজোর দোকানেই ওখানে জল পাওয়া যায়, সেই জল তোমরা কিনে নিতে পারো। ভেতরে পুরোহিতরা আছে, তোমরা যদি ভালো করে মহাদেবের মাথায় জল ঢেলে ওখানে অঞ্জলি দিতে চাও তাহলে সেই ব্যবস্থাও আছে। ভিতরের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তার কারণ ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। সকালের দিকে ভিড় মোটামুটি কমই ছিল, আমরা বেশ ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। যত বেলা বাড়ছিল তত বেশি ওখানে ভিড় বাড়ছিল। আর এখানকার প্রাকৃতিক শোভা তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। অসাধারণ সৌন্দর্য আর প্রাকৃতিক শোভা যা বলে বর্ণনা করা যাবে না। প্রচুর মানুষ এসেছিল পুজো দেওয়ার জন্য, আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম আর আমাদের পুজো কিনে নিলাম। আমাদের মোটামুটি অল্প কিছুক্ষণই দাঁড়াতে হয়েছিল ভেতরে ঢোকার জন্য। দেখো বন্ধুরা, লাইন পড়ে গেছে। এখানে এইভাবে এরকমভাবে ব্যারিকেড দেয়া আছে আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি। চলো বন্ধুরা, তোমাদের দিনের বেলা শ্রী কেদারনাথকে দেখতে কেমন লাগছে ভালোভাবে আরেকটু দেখিয়ে দিই। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে রাতের বেলা শ্রী কেদারনাথকে দেখতে কেমন লাগছে। এখন তোমাদের দেখাচ্ছি যে দিনের বেলা কেদারনাথের সৌন্দর্য কেমন। তোমরা যখন নিচে নামবে তখন প্রচুর অপশান পাবে, ঘোড়া, পিট্টু, ডুলি সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে। মন্দিরের সামনে থেকে তোমরা পিট্টু, ডুলি পেয়ে যাবে। ঘোড়া তোমরা মাঝ রাস্তাতেও পেয়ে যাবে, কিন্তু পিট্টু বা ডুলি করে নামতে গেলে তোমাদের একদম মন্দিরের সামনে বা ঘোড়াপাড়াওয়ের কাছ থেকে তোমাদের বুকিং করতে হবে। আর হেলিকপ্টার তো অবশ্যই অনেক আগে বুকিং করতে হয় অনলাইনের মাধ্যমে। তবে আমি সাজেস্ট করব, যদি তোমাদের হেলিকপ্টার বুক না থাকে, তোমরা যখন নিচে নামবে তখন তোমরা হেঁটে, ডুলি করে বা পিট্টু করেই নামার চেষ্টা করবে। তার কারণ ঘোড়া করে নামলে
প্রচুর রিস্ক হয়ে যায়। তার কারণ আমরা যখন নিচের দিকে নামি তখন পাহাড়ের ঢাল হয় নিম্নমুখী। সেই সময় ঘোড়াগুলো অনেক সময় পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে যায়। তাই ঘোড়াতে নামার প্রচুর রিস্ক থাকে পাহাড় থেকে নিচে নামার সময়। সেই জন্য ঘোড়া করে না নামাটাই সবথেকে ভালো আমার মনে হয় হবে। আর তোমরা যখন পাহাড়ের উপর থেকে কেদারনাথ বাবাকে দর্শন করার পর নিচের দিকে নামতে থাকবে গৌরীকুণ্ডর দিকে, তখন আমার মনে হয় যত সকাল সকাল দর্শন করে যত তাড়াতাড়ি নামা যায় ততই ভালো হবে। তার কারণ অনেকটা পথ, সেই পথ অতিক্রম করার জন্য অনেকটা সময় লাগবে। আর গৌরীকুণ্ড যেতে যেতে তোমাদের সন্ধে বা রাত হয়ে যেতে পারে। আর রাতের সময় পাহাড়ি রাস্তায় অনেক রিস্ক হয়ে যেতে পারে। সেই জন্য চেষ্টা করবে যারা হেঁটে ডুলিতে বা ঘোড়া বা পিট্টু করে নামবে তারা যাতে সকাল সকাল দর্শন করে সকাল সকাল গৌরীকুণ্ডে তোমরা নেমে যেতে পারো। আর কেদারনাথের পাহাড়ের ওয়েদারের কথাও কখনো বলা যায় না। হয়তো দেখলে এখন আকাশ পরিষ্কার, কিন্তু তার পরক্ষণেই বরফপাত শুরু হলো আর বৃষ্টি শুরু হলো। কেদারনাথে তখন তাপমাত্রা ছিল 1 থেকে 2 ডিগ্রি 0 পর্যন্ত তাপমাত্রা নেমে গেছিল। আমাদের ভালোভাবে দর্শন হয়ে গেছে। আমরা দর্শন সেরে এখন মন্দিরের পিছন দিকটায় এসছি। মন্দিরের পিছন দিকটায় ভীমশিলাটা দর্শন করার জন্য এসছি। আর চারিদিকের পরিবেশটা তোমাদের আর একবার ভালোভাবে দেখাই। কত সুন্দর দেখতে লাগছে, সোনালি রোদ পড়ে পাহাড়গুলো যেন সোনার মতোই স্বর্ণোজ্জ্বল হয়ে উঠেছে। আর দূরের পাহাড়গুলো শ্বেত শুভ্র বরফে ঢাকা পড়ে যেন আরও সুন্দর লাগছে দেখতে। তোমাদের আর একটা জিনিস আজকে দেখাবো। মন্দিরের পিছন দিকে এখানে শ্রী শঙ্করাচার্যের সমাধিস্থলটা ছিল, যেটা প্রলয়ের সময় ধ্বংস হয়ে গেছিল। সেই সমাধিস্থলের কাছেই একটা স্মৃতিস্থল তৈরি করা হয়েছে। এইটা হলো সেই আদি শঙ্করাচার্যের সমাধিস্থল বা স্মৃতিস্থল তোমরা বলতে পারো। এই জায়গাটা তোমাদের দেখাবো, চলো তাহলে তোমাদের এই জায়গাটা দেখাই। এই হচ্ছে সেই আদি গুরু শঙ্করাচার্যের মূর্তি। আদি শঙ্কর অধুনা কেরল রাজ্যের কালাডি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সারা ভারত পর্যটন করে অন্যান্য দার্শনিকদের সঙ্গে আলোচনা ও বিতর্কে অংশগ্রহণের মাধ্যমে নিজের দার্শনিক মতটি প্রচার করেন। তিনি 4টি মত প্রতিষ্ঠা করেন। এই মঠগুলি অদ্বৈত বেদান্ত দর্শনের ঐতিহাসিক বিকাশ, পুনর্জাগরণ ও প্রসারের জন্য বহুলাংশে দায়ী। শঙ্কর নিজে অদ্বৈত বেদান্ত দর্শনের প্রধান প্রবক্তা ছিলেন। তিনি ছিলেন অদ্বৈত বেদান্তর একজন প্রবক্তা। সারা ভারত ঘুরে ঘুরে তিনি তার মত প্রচার করেছিলেন। দেশের 4 প্রান্তে স্থাপন করেছিলেন 4টি মত। মূলত তারই প্রচেষ্টা হিন্দু ধর্ম ও তার অদ্বৈত বেদান্ত মতটি নতুন করে সারা দেশে ছড়িয়ে পড়ে। হিন্দু ধর্মকে পথনির্দেশ দেওয়ার জন্য ভারতের 4 প্রান্তে স্থাপন করেন 4খানি মঠ। এই মঠগুলো হলো শৃঙ্গেরি, এখনকার কর্ণাটক রাজ্য, দ্বারকা, এখনকার গুজরাট রাজ্যে, পুরী, এখনকার উড়িষ্যা রাজ্যে, ও জ্যোতির্মঠ বা যোশীমঠ, এখনকার উত্তরাখণ্ড রাজ্যে। সেই সময় হিন্দু ধর্ম নানাভাবে পিছিয়ে পড়েছিল। শঙ্করাচার্য সেই পিছিয়ে পড়া হিন্দু ধর্মকে পুনরায় জাগিয়ে তোলার ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচার কার্যের ফলে ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের প্রভাব কমতে শুরু করে। মাত্র 32 বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু তার হিন্দু ধর্ম সংস্কারের কথা আজও লোকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে। একটি সম্প্রদায় আজও তার ধর্মমত অবলম্বন করে চলে। চলো বন্ধুরা, আমাদের দর্শন হয়ে গেছে। এরপর আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন একটা দোকানে এখানে ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। এই দোকানটা মন্দির থেকে কিছুটা দূরেই। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর ছিল আচার। চা আর পরোটা মিলিয়ে আমাদের টোটাল দাম নিয়েছিল 270 টাকা। এখন আমরা চলে এসেছি রেতাস কুণ্ড, যেটা পাণ্ডবরা নির্মাণ করিয়েছিলেন। এখানে ওং ধ্বনি উচ্চারণ করলে জলের মধ্যে বুদবুদ ওঠে। এটা সাবিত্রী নদীর কাছে কেদারনাথ থেকে 500 মিটার দূরে অবস্থিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাদেব কামদেবকে শাস্তি দিলে তার স্ত্রী রতি এইখানে অনেক কেঁদেছিলেন। তার চোখের অশ্রু থেকে এই কুণ্ডের সৃষ্টি হয়েছিল। চলো বন্ধুরা, এবার তাহলে ফিরতে হবে। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, বরফ পড়ছে।
আমাদের ফিরে যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি ফেরার পথ ধরলাম। অনেকটা পথ আমাদের ট্রেক করে নিচে নামতে হবে। যদিও আমি ডুলিতে নেমেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড পুরোটা পথ হেঁটে নেমেছিল। তারই তোলা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের নামার সময় ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল, তাই ভিডিও ফুটেজ আমরা বেশি নিতে পারিনি, খুব অল্পই নিতে পেরেছি। তার মধ্যেই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমরা যাত্রা শুরু করলাম 11টা থেকে 11:30 নাগাদ। দেখো বন্ধুরা চারপাশে কি রকম বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে নিচে নামা খুবই কষ্টকর হয়ে দাঁড়াচ্ছিল। তাও আমাদের নিচে নামতে হবে, খুব একটা আমাদের দাঁড়ালে হবে না, অনেকটা পথ পাড়ি দিতে হবে। প্রচণ্ড বরফপাত, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হওয়ার ফলে নিচে নামতে খুবই অসুবিধা হচ্ছিল। একে তো পাহাড়ি রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছিল, তারপরে বৃষ্টির জন্য ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছিল। বন্ধুরা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই হলো সেই ডুলি, যেই ডুলি করে আমি নামছিলাম। আমাদের নামতে টোটাল সময় লেগেছিল 6 ঘন্টার মতো। আমি আগে গৌরীকুণ্ডে গিয়ে ওখানে অপেক্ষা করছিলাম, তারপর আমার হাজব্যান্ড হেঁটে গৌরীকুণ্ডে আমার সাথে দেখা করলো। আমরা গৌরীকুণ্ডে এসে গেছি। আর দেখো বন্ধুরা এই পাহাড়ি কুকুরগুলো এখানকার কত সুন্দর দেখতে, খুব কিউট লাগছিল দেখে, তাই একটু ভিডিও করে নিজের কাছে রেখে দিলাম। চলো বন্ধুরা তোমাদের গৌরীকুণ্ডটা একটু দেখাই। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে একটা চৌবাচ্চার মতো জায়গায় কিছু লোক স্নান করছে, ওটাই হলো গৌরীকুণ্ড। ওখানে ছেলে মেয়ের আলাদা স্নানের ব্যবস্থা আছে। এরপর আমরা গৌরীকুণ্ডে নেমে আমাদের খিদে পেয়ে গেছিল, তাই আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম। এরপর আমরা জিএনভিএনে এসে গেছি সোনপ্রয়াগে। আজ এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে থাকবে নতুন চমক। অপেক্ষায় থাকো পরবর্তী পার্টের জন্য। টাটা।